আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর। নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানের আগে আমেরিকা জুড়ে চলছে ব্যাপক নিরাপত্তা অভিযান। আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্ব এবং দুর্নীতির পাল্টাপাল্টি অভিযোগ সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। নেতারা বলছেন তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। ঢাকা শহরের মেয়র এবং সাবেক মেয়র, তিনি এবার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য। এটা অবশ্যই আমরা জেনে খুবই সিরিয়াসলি দেখছি এবং চিন্তা করছি। এটা আমাদের জন্য ভালো লক্ষণ নয়। দল অবশ্যই গুরুত্ব সহকারে দিচ্ছে। আন্তর্জাতিক সমালোচনার পরও বেশ কিছু ভারতীয় কোম্পানি মিয়ানমারের সেনাবাহিনীর সাথে ব্যবসা চালাচ্ছে। রয়েছে খেলার খবর। এইসব কিছু নিয়েই বিবিসি বাংলায় আজকের প্রবাহ। বিবিসি বাংলার সন্ধেবেলার আয়োজন প্রবাহ শর্টওয়েভ ছাড়াও প্রচারিত হচ্ছে FM তরঙ্গে বাংলাদেশে প্রধান 10টি শহরে, আর ইন্টারনেটে এই অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হচ্ছে bbcbangla.com ওয়েবসাইট থেকে। প্রবাহের আজকের আয়োজনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাসুদ হাসান খান। একটু আগেই যেমনটা শুনছিলেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকরা বিঘ্ন ঘটাতে পারেন, এই আশঙ্কার মাঝেই জরুরি আইন প্রয়োগের পদক্ষেপ মিস্টার ট্রাম্প নিজেই আজ অনুমোদন করেছেন। মার্কিন তদন্ত সংস্থা FBI হুঁশিয়ার করেছে যে ওয়াশিংটনে আগামী সপ্তাহে ওই অভিষেক অনুষ্ঠানে এবং অন্যান্য অঙ্গরাজ্যে সশস্ত্র বিক্ষোভ হতে পারে। গত সপ্তাহে মার্কিন কংগ্রেসে ট্রাম্প সমর্থকদের যে ধরনের তাণ্ডব দেখা গিয়েছিল, সেরকম কোনো ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য ব্যাপক নিরাপত্তা অভিযান শুরু হয়েছে। এ নিয়ে আরও শুনুন সাইয়েদা আক্তারের কাছে। জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে সহিংসতার হুমকির মুখে ওয়াশিংটনে নিশ্ছিদ্র নিরাপত্তার আয়োজন করা হচ্ছে। FBI এর একটি বিভাগীয় বুলেটিনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শেষ নাগাদ বিভিন্ন অঙ্গরাজ্যের রাজধানীতে সশস্ত্র বিক্ষোভ শুরু হতে পারে এবং 20শে জানুয়ারি অভিষেকের আগে এই বিক্ষোভ ওয়াশিংটন ডিসিতে পৌঁছতে পারে। যুক্তরাষ্ট্রের রাজধানী থেকে বিবিসি সংবাদদাতা বারবারা প্লেট আশার জানাচ্ছেন, সাধারণত অভিষেক অনুষ্ঠানের একদিন আগে সিক্রেট সার্ভিস ওয়াশিংটনের একটা বড় অংশ বন্ধ করে দেয়, কিন্তু এবার 6 দিন আগে থেকেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিরাপত্তায় সহায়তা করার জন্য বিভিন্ন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে যোগ দিচ্ছে ন্যাশনাল গার্ডের 10,000 সদস্য। কিন্তু সার্বিকভাবে যার হাতে এই নিরাপত্তা তত্ত্বাবধানের দায়িত্ব ন্যস্ত থাকার কথা, সেই হোমল্যান্ড সিকিউরিটির প্রধান চ্যাড ওলফ হঠাৎ করেই পদত্যাগ করেছেন। ওয়াশিংটন এবং পার্শ্ববর্তী দুটি অঙ্গরাজ্যের গভর্নরেরা অভিষেকের সময়টিতে জনগণকে ঘর থেকে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন। ওদিকে মার্কিন সংসদের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের ডেমোক্র্যাট সদস্যরা প্রেসিডেন্ট ট্রাম্পকে দ্বিতীয়বার অভিশংসনের জন্য তৈরি হচ্ছেন। সাইয়েদা আক্তার। বাংলাদেশে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছোট ভাই আব্দুল কাদের মির্জার বিভিন্ন বক্তব্য নিয়ে বিতর্ক, ঢাকার বর্তমান এবং সাবেক মেয়রের দ্বন্দ্ব যে প্রকাশ্যে এসেছে, সেই পরিস্থিতি দল এবং সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে বলে দলটির নেতাদের অনেকেই বলছেন। তারা জানিয়েছেন তাদের দলের নেতৃত্ব অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়গুলোকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের অনেকেই মনে করেন ব্যক্তি স্বার্থ থেকে এ ধরনের দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় মাঠ পর্যায়ে তাদের নানান ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। এ নিয়ে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা কাদির কল্লোল। নোয়াখালীর বসুরহাট পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জার যে বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, তিনি সেই বক্তব্যে বলেছিলেন, সুষ্ঠু নির্বাচন হলে 3-4টি আসন বাদে তাদের অন্য এমপিরা পালানোর পথ খুঁজে পাবে না। একদিকে মিস্টার মির্জার বক্তব্যে ছিল এমপিদের সমালোচনা, অন্যদিকে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছোট ভাই হওয়ায় সেই বক্তব্য ব্যাপক আলোচনা সৃষ্টি করে। এর মাঝেই ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র শেখ ফজলেনুর তাপস এবং সাবেক মেয়র সাইদ খোকন একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন। তারা একে অপরের বিরুদ্ধে মামলা করারও হুমকি দেন। এ ধরনের পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের ভেতরেই নানা আলোচনা চলছে।
উত্তরের একটি বিভাগীয় শহর রাজশাহী থেকে স্থানীয় আওয়ামী লীগের একজন নেত্রী সৈয়দা শামসুন্নাহার মুফতি বলেছেন, মাঠে তারা নানা প্রশ্নের মুখোমুখি হচ্ছেন। আমাদের তৃণমূল নেতাকর্মীদের জন্য এটা অবশ্যই একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। যেমন ঢাকার কথাই যদি বলি, ঢাকার এক্স মেয়র এবং বর্তমান মেয়র দুজনই ভাইটাল মানুষ। এখন এই যে দ্বন্দ্বগুলো চলছে, এগুলো আসলে আমাদেরকে বিব্রত করে। আদার্স পার্টি যারা আছে তারাও কিন্তু এগুলো আমাদেরকে হেয় করে এবং প্রশ্নের মুখে হতে হয়। আমাদেরকে খুব ট্যাক্টফুলি এগুলো হ্যান্ডেলিং করতে হয়। এগুলো দল থেকেই একটু শক্ত পদক্ষেপ নিয়ে বিষয়গুলো দ্রুত সমাধান করা উচিত। দেশের আরও কয়েকটি জেলা যেমন বগুড়া, যশোর, সিলেট, চট্টগ্রামে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বললে তারাও বলেছেন, ব্যক্তি স্বার্থ থেকে দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে এবং পরিস্থিতি তাদের দল ও সরকারের ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব ফেলছে। দলটির মধ্যম সারির নেতাদেরও অনেকে পরিস্থিতিকে একইভাবে দেখছেন বলে মনে হয়েছে। সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, যে ঘটনাগুলো প্রকাশ্যে এসেছে সেগুলো দ্রুত নিয়ন্ত্রণ করা হবে বলে তিনি মনে করেন। আসলে বিষয়টা হয়েছে দীর্ঘদিন আপনার যখন সংসারও করে কেউ, ছোটখাটো রাগমান ভুলভ্রান্তি টুকটাক থাকতেই পারে, কিন্তু প্রকাশ্যে এসে পড়লেই যে সবকিছু এলোমেলো হয়ে গেছে তা নয়। তবে আমি মনে করি এটা অবশ্যই নিয়ন্ত্রণের প্রয়োজন আছে। যে নিজেরা আমরা যদি কাটা ছোড়াছুড়ি করি, এটা নিঃসন্দেহে দলগতভাবেই বলেন বা ব্যক্তিগতভাবে কখনোই ভালো হতে পারে না। দল নিশ্চয়ই গুরুত্ব দিয়েই সেটাকে যেখানে যতটুকু গুরুত্ব দেওয়ার সেটুকু দিচ্ছেন, অবশ্যই দিচ্ছেন এবং সেটার ফলাফল আপনারা পাবেন। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের কেন্দ্রীয় একাধিক নেতা বলেছেন, তাদের সরকারের টানা 12 বছর হয়েছে এবং এই লম্বা সময়ে কিছু পাওয়া না পাওয়ার প্রশ্ন এবং দলের বিভিন্ন পর্যায়ে ব্যক্তি স্বার্থের কারণে দ্বন্দ্ব তৈরি হতে পারে। এগুলোর বহিঃপ্রকাশ বিভিন্ন জায়গায় ঘটলে তখন তা আরও ক্ষতিকর হতে পারে, এমনটা তাদের মধ্যে আলোচনায় রয়েছে। তবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, ঢাকার দক্ষিণের বর্তমান ও সাবেক মেয়ররা একে অপরের বিরুদ্ধে দুর্নীতির যেসব অভিযোগ করেছেন, দ্বন্দ্ব এ ধরনের প্রকাশ্যে আসার বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিয়ে তাদের দলের নেতৃত্ব ব্যবস্থা নিচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন। ঢাকা কিন্তু বাংলাদেশের রাজধানী, সবকিছুই পরিচালিত হয় ঢাকাকে কেন্দ্র করে। ঢাকা শহরের মেয়র এবং সাবেক মেয়র তিনি এবার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য। এটা অবশ্যই আমরা এটা নিয়ে খুবই সিরিয়াসলি দেখছি এবং চিন্তা করছি। এটা আমাদের জন্য ভালো লক্ষণ নয়। দল অবশ্যই গুরুত্ব সহকারে এটি নিচ্ছে এবং নিশ্চয়ই তাদেরকে নিবৃত করা হবে এবং তাদেরকে দলীয় শৃঙ্খলা মেনে যে কথাই বলুক না কেন সেটা যেন যুক্তিসঙ্গত হয় এবং দলেরও ভাবমূর্তি নষ্ট না হয়, সরকারেরও ভাবমূর্তি নষ্ট না হয়। আওয়ামী লীগের সিনিয়র আরও একাধিক নেতা জানিয়েছেন, তাদের দল থেকে ঢাকার বর্তমান ও সাবেক মেয়রকে দ্বন্দ্বে না জড়াতে বলা হয়েছে। সেই প্রেক্ষাপটে শেখ ফজলেনুর তাপস এবং সাইদ খোকন তারা একে অপরের বিরুদ্ধে মামলা করা থেকে সরে এসেছেন এমন ইঙ্গিত দিয়েছেন। তবে নোয়াখালীর আব্দুল কাদের মির্জা তিনি তার বক্তব্য অব্যাহত রেখেছেন। তিনি জানিয়েছেন, তার বক্তব্যের ব্যাপারে তাকে দল থেকে কিছুই বলা হয়নি। কাদির কল্লোলের প্রতিবেদন ঢাকা থেকে। আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধেবেলার আয়োজন প্রবাহ। আপনাদের সঙ্গ দিচ্ছি আমি মাসুদ হাসান খান। মিয়ানমারের সেনাবাহিনীর মালিকানাধীন একাধিক সংস্থা জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্টে অভিযুক্ত হওয়ার পরও বিভিন্ন আন্তর্জাতিক ও ভারতীয় কোম্পানি তাদের সঙ্গে ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক তোয়ে থেইন বিবিসিকে জানিয়েছেন, এই কোম্পানিগুলো নৈতিকতার সঙ্গে আপোষ করেই মিয়ানমারে ব্যবসা চালাচ্ছে এবং এদের মধ্যে ভারতের আদানি শিল্প গোষ্ঠী বা ইনফোসিসের মতো টেক সংস্থাও রয়েছে। দিল্লি থেকে আরও জানাচ্ছেন সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ। চীন বা ভারতের মতো দেশগুলোর প্রভূত পরিমাণে বাণিজ্যিক স্বার্থ আছে বলেই রোহিঙ্গা গণহত্যার প্রশ্নে তারা সেভাবে মিয়ানমারের সমালোচনা করে না, এই অভিযোগ গত কয়েক বছরে বারে বারেই উঠেছে। অস্ট্রেলিয়া ভিত্তিক গবেষক ও অধ্যাপক তোয়ে থেইনের সাম্প্রতিক এক রিপোর্টেও সেই অভিযোগের সত্যতাই প্রমাণিত। পার্থ থেকে টেলিফোনে তিনি এদিন বিবিসি বাংলাকে বলছিলেন, This is the first time
you must add though, the first time that they have been criticized by the UN fact-finding mission. জাতিসংঘের প্রতিবেদনে এই প্রথমবারের মতো বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানির সমালোচনা করা হয়েছে যারা মিয়ানমারের সেনার সঙ্গে অংশীদারিত্বে সে দেশে ব্যবসা চালাচ্ছে। মিয়ানমার আর্মির অধীন দুটি সংস্থা, মিয়ানমার ইকোনমিক কর্পোরেশন ও মিয়ানমার ইকোনমিক হোল্ডিং লিমিটেডের ব্যবসার মুনাফা যে সরাসরি সেনা অভিযানে ব্যবহার করা হয়েছে, জাতিসংঘ তারও প্রমাণ পেয়েছে। সে কারণেই জাতিসংঘ এই সংস্থাগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে এই কোম্পানিগুলোকে আহ্বান জানিয়েছে। জাতিসংঘের যে মিশন এই রিপোর্ট দিয়েছে তার সদস্য ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক মানবাধিকার কমিশনার ক্রিস সেডোটি, ইন্দোনেশিয়ার সাবেক অ্যাটর্নি জেনারেল মাজুরকি দারুসমান ও শ্রীলঙ্কার মানবাধিকার আইনজীবী রাধিকা কুমারাস্বামী। অধ্যাপক থেন মনে করছেন এইচএসবিসি বা স্ট্যান্ডার্ড চার্টার্ডের মতো ব্যাংকিং জায়ান্টরা কিংবা ভারতের আদানি পোর্টস তাঁদের মতামতকে মিয়ানমারে সম্পূর্ণ উপেক্ষা করার নীতি নিয়েছে। The due diligence will have to be very thorough and ongoing basis so that they can be sure of the track records of who they're partnering with. অধ্যাপক থেনের কথায় মিয়ানমারে যাদের সঙ্গে ব্যবসা করবেন তাদের ব্যাপারে ভালো করে খোঁজ নেওয়া বা ডিউ ডিলিজেন্স খুবই জরুরি। এটা অবশ্য মানি যে মিয়ানমারের ফৌজি কোম্পানিগুলোর বন্দর, রিয়েল এস্টেট, মাইনিং, অবকাঠামো ইত্যাদি বিভিন্ন খাতে যেমন মনোপলি বা একচেটিয়া নিয়ন্ত্রণ আছে কিংবা যে বিপুল পরিমাণ জমির মালিকানা আছে তাতে তাদের বাদ দিয়ে ব্যবসাপাতি করা খুব মুশকিল। কিন্তু যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে তাদের সঙ্গে সরাসরি ব্যবসায় জড়িয়ে কোম্পানিগুলো নৈতিকতার সঙ্গে বিরাট আপোষ করছে। দিল্লিতে অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের ফেলো ও মিয়ানমার গবেষক জয়িতা ভট্টাচার্য মনে করেন, সেনাবাহিনী দেশের ক্ষমতার হ্রাস কাগজে কলমে ছেড়ে দিলেও মিয়ানমারে তাদের বাদ দিয়ে ব্যবসা করা এখনো প্রায় অসম্ভব। মায়ানমারে যে আর্থসামাজিক ব্যবস্থা আমরা দেখছি তাতে আর্মির একটা প্রগাঢ় প্রভাব রয়েছে। তাদেরকে উপেক্ষা করে এগোনোটা খুব একটা সহজ হয় না ব্যবসা করা, সেরকমই একটা ইমপ্রেশন আমরা পাই। এথিক্স এক জায়গায় থাকে, বিজনেস বোধহয় আরেকটা ওয়েতে চলে। সেখানে তারা এথিক্যালি এবং বিজনেসকে বোধহয় ওরা আলাদাভাবে দেখছে, সেটাই আমার অনুভূতি। মিস ভট্টাচার্য অবশ্য সেই সঙ্গে এটাও মনে করিয়ে দিচ্ছেন, আদানি বা ইনফোসিস শিল্পগোষ্ঠী মিয়ানমারে তেমন বড় কোনো প্লেয়ার নয়। চীন বা দক্ষিণ পূর্ব এশিয়ার কোম্পানিগুলোর লগ্নি বা ভূমিকা সেখানে অনেক বেশি। ভারতের যেভাবে ইন্টারাকশন হওয়ার কথা ছিল সেইভাবে বোধহয় যেভাবে চায়না ঢুকেছে মায়ানমারে বা অন্যদের, সেই ক্ষেত্রে ভারতের এটা এখনো অনেকই সীমিত রয়েছে। এটাতে আরো প্রোগ্রেসের ব্যাপার রয়ে গেছে। চায়না বা অন্য দেশের তুলনায় ইন্ডিয়ার কিন্তু তেমন প্রেজেন্স নেই। আমরা চেষ্টা করছি, তবে এতটা এখনো হয়নি। চায়না কলস দ্য শট, তারপরে ইস্ট এশিয়ান কান্ট্রিজরা, এবং মায়ানমার নিজেকে অ্যাজ এন ইস্ট এশিয়ান কান্ট্রি দেখে, তাই ওদের ইন্টারাকশন টুয়ার্ডস ইস্ট ইজ মাচ হায়ার দ্যান সাউথ এশিয়া। নৈতিকতার সঙ্গে আপোষের প্রশ্নে আদানি গোষ্ঠীর জবাব কি, সে প্রসঙ্গে তাদের কাছে ইমেল পাঠানো হলেও এখনো জবাব মেলেনি। তবে গত মাসেই আদানি পোর্টস এক বিবৃতিতে জানিয়েছে, ইয়াঙ্গানে তারা যে আহলন বন্দর টার্মিনাল বানাচ্ছে সেটা স্থানীয় অর্থনীতির উন্নয়ন ঘটাবে, অন্তত 1100 স্থানীয় বাসিন্দা সেখানে চাকরি পাবেন। এই ছিল সংবাদদাতা শুভজ্যোতি ঘোষের প্রতিবেদন দিল্লি থেকে। অনুষ্ঠানের এই পর্যায়ে বিশ্বের আরও কিছু খবর পুলক গুপ্তর কাছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মালয়েশিয়ার রাজা আল সুলতান আবদুল্লাহ গত 50 বছরের মধ্যে এই প্রথম দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এর ফলে এখন প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনের সরকার পার্লামেন্টের অনুমোদন ছাড়াই দেশ পরিচালনা করতে পারবেন। জরুরি অবস্থার ফলে এখন পার্লামেন্ট স্থগিত থাকবে এবং রাজ্য সরকার ও সংবিধানকে উপেক্ষা করতে পারবে কেন্দ্রীয় সরকার। রাজপ্রাসাদ থেকে বলা হচ্ছে যে সংক্রমণ যদি কমিয়ে আনা না যায় তাহলে প্রথম পর্যায়ে এই জরুরি অবস্থা অগাস্ট পর্যন্ত জারি থাকবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গত গ্রীষ্মে পূর্ব লাদাখ সীমান্তের প্রাণঘাতী সংঘাতের পর চীনের প্রতি তাদের বিশ্বাসে গভীর ক্ষতি হয়েছে। সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, এই রক্তপাত দুদেশের দীর্ঘদিনের বিরোধে নতুন মাত্রা যোগ করেছে। এর বিরাট প্রভাব পড়েছে জনমত এবং রাজনীতিতে। তবে ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে বলেছেন, শীঘ্রই চীনের সঙ্গে নতুন এক দফা আলোচনা শুরু হবে বলে তিনি আশা করছেন এবং এ থেকে একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে পাওয়া যেতে পারে। আদালত অবমাননার অভিযোগে শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট এক বিরোধী রাজনীতিককে 4 বছরের কঠোর শ্রমের দণ্ড দিয়েছে। একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা অভিযোগ করেছিলেন যে এই পার্লামেন্ট সদস্য শ্রীলঙ্কার বেশিরভাগ বিচারক এবং আইনজীবী দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করেছিলেন।
রঞ্জন রামানায়কে 2017 সালে এই মন্তব্য করেন বলে বলা হচ্ছে। জার্মানির পুলিশ বলছে আন্তর্জাতিক এক অভিযানে অনলাইনে একটি বিশাল অবৈধ বাজার বন্ধ করা গিয়েছে। বলা হচ্ছে এটি ছিল অনলাইনে সবচাইতে বড় অবৈধ বাজার। গোপন এই বাজার যিনি চালাতেন বলে সন্দেহ করা হয় তাকেও আটক করা হয়েছে। জার্মানির সরকারি কৌঁসুলিরা বলছেন ডার্ক মার্কেট নামে অনলাইন সাইটে প্রধানত মাদক, চুরি যাওয়া ক্রেডিট কার্ড এবং নকল মুদ্রা বিক্রি হতো। উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচনের প্রধান বিরোধী প্রার্থী বলছেন সৈন্যরা তার বাড়িতে হানা দিয়ে তার নিরাপত্তারক্ষীদের সবাইকে ধরে নিয়ে গেছে। বৃহস্পতিবারের নির্বাচনের শেষ দিনের প্রচারণার দিন আটকের এই ঘটনা ঘটে। বিরোধী প্রার্থী ববি ওয়াইন এজন্য প্রেসিডেন্ট মুসেভেনিকে দায়ী করেছেন। পরে এক সংবাদ সম্মেলনে সাবেক এই সঙ্গীত তারকা নির্বাচনে কারচুপি নিয়ে আশঙ্কা প্রকাশ করে তার সমর্থকদের ভোট কেন্দ্রে কড়া নজর রাখার আহ্বান জানিয়েছেন। ব্রিটেনের উপকূল সংলগ্ন সাগরে এক গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে যে শিল্পে ব্যবহৃত একটি রাসায়নিক দ্রব্যের কারণেই হয়তো ডলফিনের প্রজনন ক্ষমতা কমে গিয়েছে। পলিক্লোরিনেটেড বাইফেনাইলস বা পিসিবি এখন নিষিদ্ধ হলেও 1980-র দশক পর্যন্ত প্লাস্টিক এবং রং তৈরির শিল্পে ব্যাপক হারে এটি ব্যবহার করা হতো। পুলক গুপ্ত। শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের নিয়ে যাব খেলার মাঠে। খেলার খবর পড়ছি রায়হান মাসুদ। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিডনি টেস্ট নিয়ে এখনও আলোচনা চলছে। একটি বিতর্কের মুখে পড়েছেন স্টিভ স্মিথ। এবারে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ঋষভ পান্তের ব্যাটিংয়ের দাগ মুছে ফেলার। স্ট্যাম্প ক্যামেরায় একটি ভিডিওতে দেখা গেছে স্টিভ স্মিথ পা দিয়ে ব্যাটিংয়ের দাগের আশেপাশে ঘষছেন। এই ভিডিওটি টুইটারে আপলোড করেন বীরেন্দর সেহবাগ, যিনি ভারতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার। সেই পোস্টে লেখেন, সব ধরনের চেষ্টাই করা হয়েছে, এমনকি স্টিভ স্মিথ ঋষভ পান্তের ব্যাটিং গার্ডও মুছে দেওয়ার চেষ্টা করেছেন। এ নিয়ে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইন একটি ব্যাখ্যাও দিয়েছেন। তিনি বলেন, আপনারা দেখবেন স্টিভ স্মিথ সবসময়ই ব্যাটিং নিয়ে ভাবেন ও শ্যাডো প্র্যাকটিস করেন। ওদিকে স্টিভ স্মিথ এবারে জায়গা হারাতে যাচ্ছেন নিজের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দলে। 2021 সালের আইপিএলের নিলামের আগে 20 জানুয়ারি পর্যন্ত নিজ নিজ দলের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা করতে বলা হয়েছে। 2020 সালের আইপিএলে রাজস্থান রয়্যালস একেবারেই পয়েন্ট তালিকার তলানিতে ছিল। স্টিভ স্মিথ রয়্যালসের হয়ে 14 ম্যাচে 311 রান তোলেন। এর আগে 2019 সালে আজিঙ্কা রাহানেকেও অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেয় রাজস্থান রয়্যালস টিম ম্যানেজমেন্ট। ওদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশের প্রাথমিক দলের প্রস্তুতি চলছে। পারভেজ হোসেন ইমন ও তাসকিন আহমেদ চোট পেয়েছেন বলে জানা গেছে। তবে বাকি দল এখনও অনুশীলন করছে। এখনও পর্যন্ত দলে কোনো পরিবর্তনের চিন্তা করা হয়নি, তবে সামনে পরিবর্তন আসতেও পারে। তাসকিন আহমেদকে টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে ফিরিয়ে আনা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজকে কেন্দ্র করে। লাস্ট 3 দিন অনেক হাই ইন্টেন্সিটিতে প্র্যাকটিস হচ্ছে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবই করলাম। আর সবচেয়ে বড় কথা হলো আমরা লাস্টে 2টা বঙ্গবন্ধু সিরিজ এবং প্রেসিডেন্ট কাপে আমাদের পেস বোলাররা যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। তো যার কারণে আমাদের জন্য এই জায়গাটা খুব কম্পিটিশন, দলে সুযোগ পাওয়া বা বেস্টের সুযোগ পাওয়া, এই জন্য আসলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করতেছি। তো বাকিটা আল্লাহর হাতে। তারপর সব মিলিয়ে ওভারঅল খুব এনজয় করতেছি সেশনগুলো। সামনে আরও কয়েকদিন সুযোগ পাবো প্র্যাকটিস করার, ইভেন আমাদের প্র্যাকটিস ম্যাচও আছে। তো সব মিলিয়ে আমরা প্রিপেয়ার নিচ্ছি এই প্র্যাকটিস সেশনগুলো থেকে। ওদিকে ওয়েস্ট ইন্ডিজের যে ক্রিকেট দলটি 10 তারিখ ঢাকায় পা দিয়েছে, তাদের প্রাথমিক কোভিড পরীক্ষা শেষ হয়েছে এবং সবাই নেগেটিভ এসেছে। ভারতের যে টেস্ট স্কোয়াডটি অস্ট্রেলিয়া গেছে তাদের মধ্যে 7 জন চোট পেয়েছেন, যার মধ্যে 4 জন বাকি সিরিজের জন্য মাঠের বাইরে, 3 জন এখনও শঙ্কায় আছেন। মোহাম্মদ শামি, উমেশ যাদব, লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা বাকি সিরিজ খেলতে পারবেন না। হনুমা বিহারি, রবিচন্দ্রন অশ্বিন ও জসপ্রীত বুমরা এখনও শঙ্কায় আছেন, তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। ওয়ানডে সিরিজ শুরুর আগে রোহিত শর্মাও চোট পান, তিনি তৃতীয় টেস্টের আগে দলের সাথে যোগ দেন। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার চতুর্থ টেস্টটি ব্রিসবেনে অনুষ্ঠিত হবে। ম্যানচেস্টার ইউনাইটেড এবার 1 নম্বরে ওঠার দ্বারপ্রান্তে। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের চেয়ে 1 ম্যাচ কম খেলে সমান 33 পয়েন্ট ম্যান ইউনাইটেডের। বার্নলের সাথে আজ রাতে একটি খেলা রয়েছে। এই ম্যাচটিতে জিতে গেলে প্রিমিয়ার লিগ আমলের সফলতম ক্লাবটি চলে যাবে পয়েন্ট তালিকার 1 নম্বরে, যেটি মৌসুমের এই পর্যায়ে স্যার অ্যালেক্স ফার্গুসন চলে যাওয়ার পর দেখা যায়নি। বাংলাদেশ সময় রাত 2:15 শুরু হবে এই ম্যাচটি। খেলার খবর শোনালেন রায়হান মাসুদ। আপনাদের এখানে জানিয়ে রাখি, বিবিসি বাংলার রেডিও অনুষ্ঠান দুটি শর্ট ওয়েভেও শোনা যাচ্ছে। বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 আর ভারতীয় সময় সন্ধ্যে 7টায় প্রবাহ প্রচারিত হচ্ছে 9510, 9900 আর 11750 কিলোহার্টজে, যথাক্রমে 31, 31 এবং 25 মিটার ব্যান্ডে। আর বাংলাদেশ সময় রাত 10:30 ও ভারতে রাত 10টায় পরিক্রমা প্রচারিত হচ্ছে 7265,
এবং 9585 কিলোহার্টজে যথাক্রমে 41 ও 31 মিটার ব্যান্ডে। ভারতে আজ থেকে বিভিন্ন রাজ্যে করোনা ভ্যাকসিন পাঠানো শুরু হয়েছে। পুনের সিরাম ইনস্টিটিউট থেকে প্রথম দফায় দেশটির 13টি শহরে 56 লক্ষ ডোজ ভ্যাকসিন বিমানে করে পাঠানো হয়েছে। যেসব শহরে ভ্যাকসিন পৌঁছেছে তার মধ্যে রাজধানী দিল্লি যেমন রয়েছে, তেমনি আছে কলকাতাও। রাজ্যের রাজধানী শহরগুলিতে কেন্দ্রীয়ভাবে এখন ভ্যাকসিনগুলি রাখা হচ্ছে এবং সেখান থেকে বিভিন্ন টিকাদান কর্মসূচির কেন্দ্রে ভ্যাকসিনের শিশিগুলি পৌঁছানো হবে। এ মাসের 16 তারিখ থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সংবাদদাতা অমিতাভ ভট্টশালী। অমিতাভ, আজকে পুনের কারখানা থেকে যে প্রথমবারের মতো ভ্যাকসিন আসলে বাইরে বেরোলো, তো এগুলো কিভাবে সারা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে? দেখুন মাসুদ, আজ ভোর ঠিক 5টা বাজার একটু আগেই প্রথম চালানটি সিরাম ইনস্টিটিউটের পুনের কারখানা থেকে বেরোয়। তাদেরই 3টি তাপমান নিয়ন্ত্রিত ট্রাকে চাপিয়ে 478টি বাক্স নিয়ে যাওয়া হয় পুনে বিমানবন্দরে এবং দিল্লি, কলকাতা, চেন্নাই, পাটনা, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, বিজয়ওয়াড়া, ভুবনেশ্বর, লখনৌ, চণ্ডীগড়, শিলং আর গুয়াহাটিতে পাঠানো হয়েছে এই ভ্যাকসিনের চালান এবং মুম্বাইয়ের জন্য ভ্যাকসিন সড়ক পথে পাঠানো হয়েছে এবং মোট 56.5 লাখ ভ্যাকসিনের ডোজ রওনা হচ্ছে এই দফায়। ভারত সরকার ইতিমধ্যেই সিরামকে 1,110 লাখ ডোজ কোভিশিল্ড আর ভারত বায়োটেককে কোভ্যাক্সিনের 55 লাখ ডোজের অর্ডার দিয়েছে। কোভ্যাক্সিন অবশ্য এখনো প্রথম চালানটা দেয়নি। আজকে পুনে বিমানবন্দর থেকে ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এবং স্পাইসজেট আর ইন্ডিগো এই 3টি বিমান সংস্থার ভ্যাকসিন পরিবহন শুরু করেছে। নির্দিষ্ট শহরগুলিতে পৌঁছানোর পরে আবারও বিমানবন্দর থেকে তাপ নিয়ন্ত্রিত গাড়িতে সেগুলো রাজ্য স্তরের গোডাউনে নিয়ে যাওয়া হচ্ছে। যেমন কলকাতায় 80টি বাক্সের যে চালান এসে পৌঁছিয়েছে দুপুরে, তাতে 1200 শিশি আছে, 12,000 ডোজ ভ্যাকসিন আছে তাতে। বিমানবন্দর থেকে স্বাস্থ্য দপ্তরের ইনসুলেটেড ভ্যান কলকাতার বাগবাজারে রাজ্য স্বাস্থ্য দপ্তরের কেন্দ্রীয় মেডিকেল যে স্টোর আছে সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে বিভিন্ন জেলা থেকে ছোট ছোট ইনস্টিটিউটের ভ্যান এসে পৌঁছচ্ছে এবং জেলাগুলিতে পাঠানো শুরুও হয়ে গেছে। আর 16 তারিখ সকালে সেই টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে 16 তারিখ থেকে। তো এই যে তার জন্য মানে ধরুন একটা ব্যাপক সংখ্যক মানুষকে টিকাদান কর্মসূচির আওতায় আনা হচ্ছে, তো স্থানীয় পর্যায়ে এই ওষুধগুলো পৌঁছানোর পর সেগুলো কিভাবে দেওয়া হবে, তার জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, কারা প্রথম পাচ্ছেন? দেখুন, একটা তালিকা প্রথমেই তৈরি হয়ে গেছে অনেকদিন আগেই যে কারা কারা কোন কোন ধাপে টিকা পাবেন এবং সেটা কেন্দ্রীয়ভাবেই রাখা হচ্ছে। কেন্দ্রীয় সরকার মেনটেন করছে এটা। প্রথম টিকা দেওয়া হবে কোভিড হাসপাতালগুলিতে যে স্বাস্থ্যকর্মী চিকিৎসকেরা কাজ করছেন তাদের, এবং তারপরে একে একে পুলিশ, সামরিক বাহিনী, সিভিল ডিফেন্স এবং সাফাই কর্মীদের টিকা দেওয়া হবে। এই সংখ্যাটা সারা দেশে প্রায় 2 কোটি। তারপরে শুরু হবে দ্বিতীয় দফার টিকাদান। সেখানে থাকবেন বয়স্ক মানুষরা, বিশেষত 50 বছরের ওপরে যাদের বয়স এবং যাদের আগে থেকেই কোনো অসুস্থতা আছে, এরকম 27 কোটি মানুষ টিকা পাবেন। সকলেই বিনামূল্যে টিকা পাবেন এবং টিকা দেওয়ার জন্য ইতিমধ্যেই ব্যাপক প্রশিক্ষণও দেওয়া হয়েছে। 2360 জন মূল প্রশিক্ষক, সারা দেশে 61,000 প্রোগ্রাম ম্যানেজার এবং 2 লক্ষ ভ্যাকসিনেটর, অর্থাৎ যারা টিকাটা দেবেন তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। আর প্রতিটা টিকাদান দলে ভ্যাকসিনেটর ছাড়াও 4 জন করে থাকবেন। সেরকম 3,70,000 ব্যক্তিকে কাজ শেখানো হয়েছে বলে আজকে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। অমিতাভ, যেসব দেশে ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গেছে বা যেসব দেশ ভ্যাকসিন দেওয়ার জন্য তৈরি হচ্ছে, তো অনেক দেশেই মানুষের মধ্যে এই নতুন ধরনের ভ্যাকসিন নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে, কিছুটা সন্দেহ রয়েছে অনেক দেশে। তো এখন যেহেতু ভারতে শুরু হতে যাচ্ছে, ভারতে কি আপনি সে ধরনের কিছু লক্ষ্য করেছেন যে মানুষের মধ্যে কোনো ধরনের সন্দেহ বা অনিশ্চয়তা? হ্যাঁ, ঠিকই মাসুদ, অন্যান্য অনেক দেশের মতোই ভারতেও এখনো অনেকে সন্দিহান এই ভ্যাকসিনটা নেওয়ার জন্য, ঠিক যেন সাহস পাচ্ছেন না অনেকে। কেউ কেউ সামাজিক মাধ্যমে বলতে শুরু করেছেন যে ভ্যাকসিন নিতে তারা খুব একটা আগ্রহী নন প্রথমের দিকে। কেউ বলছেন যে আগে টিকাদানটা শুরু হোক, মানুষ নিতে শুরু করুন, ফলাফল কি হয় সেটা দেখে তারপরে সিদ্ধান্ত নেওয়া যাবে, এরকম নানা বক্তব্য সামাজিক মাধ্যমগুলোতে উঠে আসছে। আসলে এই সন্দেহের কারণটা হচ্ছে অন্তত ভারতে যে টিকা দুটোকে জরুরি ভিত্তিতে ছাড়পত্র দেওয়া হয়েছে, সে কারণে
নিয়ে অনেকে হয়তো এখনো নিশ্চিত নন যে কতটা নিরাপদ হবে এই টিকাটা, কিন্তু ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে এই অনাগ্রহের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলেই সরকার এবং বিজ্ঞানীদের একটা বড় অংশ কিন্তু বারে বারে জানাচ্ছেন। আর মানুষকে নিশ্চিন্ত করতে প্রতিটা টিকাদান কেন্দ্রে ব্যাপকভাবে প্রচারও চালানো হবে বলে স্বাস্থ্য সচিব আজকে দিল্লিতে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন। এবং বারে বারেই সরকারের তরফে যেটা বলা হচ্ছে, জোর দেওয়া হচ্ছে যে টিকা সম্পূর্ণ নিরাপদ, এবং বিজ্ঞানী এবং চিকিৎসকদের একটা অংশও বলছেন যে টিকা দুটি নিরাপদ। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কলকাতা থেকে খবর দিচ্ছিলেন সংবাদদাতা অমিতাভ ভট্টশালী। এবারে আজকের সোশ্যাল মিডিয়ার খবর আফরোজা নীলার কাছে। ধন্যবাদ মাসুদ। সামাজিক মাধ্যমে এখনও রাজধানীতে স্কুল শিক্ষার্থীর ধর্ষণের শিকার হয়ে হত্যার যে অভিযোগটি উঠেছে তা নিয়ে আলোচনা চলছে, আর এর সঙ্গে যে দু একটি বিষয় ট্রেন্ড করছে সেগুলো জানাতেই হাজির হয়েছি আমি আফরোজা নীলা, আর সঙ্গে আছি আমি রায়হান মাসুদ। নীলা, যেটি বলছিলেন এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদের একটি বক্তব্য কিন্তু বেশ ট্রেন্ড করছে। পরিবারকে জানতে হবে তার ছেলে বা মেয়ে কোথায় যায়, কার সঙ্গে মেশে, কি করে। পিতামাতা সন্তান জন্ম দিয়েছেন, তার দায় দায়িত্বও আপনাকে নিতে হবে। র্যাবের এক অনুষ্ঠানে গিয়ে এমন মন্তব্য করেন তিনি, আর সেটি বিভিন্ন গণমাধ্যমে আসার পরই তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। প্রিয়জিৎ দাস যেমন লিখেছেন, একদম সঠিক কথা বলেছেন, পিতামাতার সন্তানদের সঠিক পথে চালিত করতে হবে। আর বদরুন্নেসা খানমের মন্তব্য, এই কথাগুলো আপনার মতো দায়িত্বশীল ব্যক্তির মুখে শুনে সমাজের মানুষ অবাক, হতাশ। প্রতিটা খুনি, চোর, ডাকাত, ধর্ষকই কোনো না কোনো বাবা মায়ের সন্তান, ঠিক তেমনই ভিকটিমও কোনো না কোনো বাবা মায়ের সন্তান। বাবা মায়ের দায়িত্ব পালনের সফলতা ও ব্যর্থতা একটা সমাজকে শান্তি দিতে পারলে তো কোনো নিরাপত্তা বাহিনী দরকার হতো না। খুরশিদ জামান লিখেছেন, একজন সন্তানের দায়িত্ব শুধু বাবা মায়ের নয়, এ দায়িত্ব সমাজ ও রাষ্ট্রেরও। অহেতুক কাউকে একতরফা দায়ী করা অযৌক্তিক ও অন্যায়। কাজী হাবিবুর রহমান লিখেছেন, আমরা সবসময় উপদেশ দিতে পছন্দ করি, তারা এসব কথা বলার দরকার ছিল। বোরহান সোহেল লিখেছেন, বৃহৎভাবে চিন্তা করলে আমরা সবাই রাষ্ট্রের সন্তান, রাষ্ট্র কি পেরেছে সঠিকভাবে তার সন্তানদের দায় দায়িত্ব নিতে? অন্যদিকে পুনের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে করোনা ভাইরাসের টিকার চালান ভারতের বিভিন্ন অংশে পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। এই খবরটি বেশ ট্রেন্ড করছে ফেসবুক ও টুইটারে। আগামী 6 থেকে 8 মাসের মধ্যে 30 কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে ভারত সরকার, যা শুরু হবে আগামী 16 জানুয়ারি থেকে। এই খবরে ফেসবুক, টুইটারে অনেকেই শুভ কামনা জানিয়েছেন। সুব্রত নাস্কার লিখেছেন, মহামারীর টিকা ভারতবর্ষে যেমন ফলদায়ক, পুরো বিশ্বের কাছেও ফলদায়ক। শিমুল রায় লিখেছেন, টিকাকরণ ফলপ্রদায়ী হয়ে উঠুক, ঈশ্বর সকলকে সুস্থ রাখুন। নাজমুল হোসেন লিখেছেন, টিকা নেওয়ার পরের আপডেটের জন্য অপেক্ষা করছে। এদিকে ভারতের চেয়ে 1.5 গুণ বেশি দামে অক্সফোর্ডের টিকা কিনছে বাংলাদেশ। রয়টার্সের এই প্রতিবেদনটিও কিন্তু বেশ ট্রেন্ড করছে। এ নিয়ে আবু সালেক দীপু লিখেছেন, আমাদের টাকা আছে তাই কিনছি। অন্যদিকে অনিরুদ্ধ আরণ্যকের মন্তব্য, এর কারণ হয়তো সরাসরি চুক্তি না করতে পারা, কারো মাধ্যমে গেলে সেই কোম্পানির লাভ যোগ হবে, তবে সরাসরি চুক্তি করলেও হয়তো আনতে সময় লাগত। এটি সংরক্ষণ সহ টেকনিক্যাল ইস্যু আছে অনেক, শেষ পর্যন্ত টিকায় কাজ করলেই হয়। অন্যদিকে ভারতেরই আরেকটি খবর, বিয়ের প্রশংসাপত্র সঙ্গে নিয়ে শহরে আসেন কুতুবুদ্দিন সুজাতারা। ওই প্রশংসাপত্র না থাকলে শহরের হোটেল বা লজে ঘর ভাড়া পেতে নানা প্রশ্নের মুখে পড়তে হয় ভিন্ন ধর্মের এই দম্পতিকে। কিন্তু এই খবরটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই নিয়ে সৃজনী মজুমদার লিখেছেন, ভালোবাসার কোনো ধর্ম হয় না। আর সাকলাইন খান লিখেছেন, অত্যন্ত অমানবিক ব্যাপার। একসময় ভারত সেকুলারিজম ও ব্যক্তি স্বাধীনতার উত্তম উদাহরণ ছিল, এখন দেশটি সংখ্যালঘু জনগণের খাবারের মেনু থেকে জীবনসঙ্গী বাছাইতেও হাত দিচ্ছে, দুঃখজনক। পাভেল সরকার লিখেছেন, আসলে মানুষের ভাত নিয়ে ভাবার দিন শেষ, তাই জাত নিয়ে চিন্তা মাথাচাড়া দিয়েছে। এদিকে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাংবাদিক মিজানুর রহমান খানের মারা যাওয়ার খবরটি গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে। 3 দশকেরও বেশি সময়ের সাংবাদিকতায় আইন আদালত বিষয়ক লেখালেখির জন্য সব মহলে পরিচিত হয়ে ওঠেন মিজানুর রহমান খান। একদম ঠিক বলেছেন রায়হান। এবং তার মৃত্যুর পর থেকেই সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা তার খবর শেয়ার করে নানা ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। শামসুন নাহার শেলি লিখেছেন, টক শোতে ভদ্রলোক সুলভ আচরণ দেখে তাকে একজন সৎ এবং ভালো মানুষ বলেই মনে করি। আর আসিফুর রহমান খানের মন্তব্য, আমরা তথ্য ভিত্তিক সত্য কথা বলার মতো একজন মানুষ ও সাংবাদিক হারালাম। দেবদুলাল গুহ লিখেছেন, মিজান ভাইয়ের হাসিটা অনেক দিন দেখি না, দূরে থাকার কারণেই দেখি না, আর কোনোদিন দেখবও না। তিনি যে হাঁটলেন না ফেরার পথে। করোনা মহামারী আজ কেড়ে নিয়েছেন তাকেও। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সাংবাদিক মহলে এই খবর নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে নীলা। একদম ঠিক রায়হান। এদিকে সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদের বিয়ের খবরটিও বেশ আলোচনার জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এসবই ছিল আমাদের আজকের আপডেট। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।
সোশ্যাল মিডিয়ার খবর শুনছিলেন। এবারে অধিবেশন শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানের আগে আমেরিকা জুড়ে চলছে ব্যাপক নিরাপত্তা অভিযান। এফবিআই বলছে ট্রাম্প সমর্থকরা ওই অনুষ্ঠানে সশস্ত্র বিক্ষোভ দেখাতে পারে। আওয়ামী লীগে অন্তর্দ্বন্দ্ব এবং দুর্নীতির পাল্টাপাল্টি অভিযোগ সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। নেতারা বলছেন তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। তৃণমূলের অনেক নেতাকর্মীদের অনেকেই মনে করেন ব্যক্তি স্বার্থ থেকে এ ধরনের দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় মাঠ পর্যায়ে তাদের নানা ধরনের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। বিবিসি থেকে আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা প্রচারিত হবে আজই, বাংলাদেশ সময় রাত 10:30 আর ভারতে রাত 10টায়। সেই অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ হাসান খান। ধন্যবাদ বাংলা আয়োজনে সঙ্গ দেওয়ার জন্য।